হ্যালো বন্ধুরা, অ্যাটিপিক্যাল ফ্যামিলির এপিসোড 11কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা দুজন একই সঙ্গে রয়েছে, তার মানে সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে গেছে। তো যখনই এখানে গিজোর ঠান্ডা লাগে, ঠান্ডার মধ্যে দাহাইও আর ও একসাথে কম্বলে জড়াজড়ি করে বসে থাকে। আর এখানে বলে যে তুমি আবারও অতীতে যাবে না তো, তুমি আমাকে বাঁচাতে যাবে না তো, প্রমিস করো। গিজো বলে আরে বাবা না রে না, যাবো না, প্রমিস করছি। কিন্তু যখন আমি অনেক অনেক বৃদ্ধ হয়ে যাব, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে, যখন নাতিপুতি হয়ে যাবে, আমার 90 বছর বয়স হয়ে যাবে, তখন যেতে পারবো তো। তখন দাহাই কিছু বলে না, ওকে জড়িয়ে ধরে। আর এভাবেই দুজনে খুনসুটি করতে করতে কিস করতে থাকে। দুজন দুজনের ভালোবাসা যেভাবেই প্রকাশ করতে থাকে। সেদিন রাত্রিবেলা গিজো ভাবতে থাকে, অনেক কিছু ওর মাথার মধ্যে চলতে থাকে, কারণ আসল সত্যিটা ও জানতো। তার পরের সিনে আমরা এখানে দাহাইয়ের আঙ্কেল হিউংকে দেখি যে এখানে ওর মায়ের সাথে লাঞ্চ করছে। তাই এখানে গিজোও চলে আসে, আর এসে ওর সৎ মা হংকে বলে যে আমি যেভাবেই হোক সবসময় দাহাইকে বাঁচানোর চেষ্টা করব। ওর মা হং বলে যে তুমি জানো যে তোমার ওখানে মৃত্যু রয়েছে, তাও কেন তুমি এমনটা করতে চাও? কিন্তু তা সত্ত্বেও গিজো বলে এটা তো আমার ভাগ্যে রয়েছে। তারপর দাহাই ঘুম থেকে উঠে গিজোকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। গিজো ওর জন্য খাবার দাবার এনেছে। তারপরে দুজনে মিলে একসাথে এখানে নদীর পাড়ে বসে দুজনে স্যান্ডউইচ উপভোগ করতে থাকে। আর মজা করে গিজো বলে স্যান্ডউইচটা তো তোমার থেকে অনেক সুন্দর। ঠিক তখনই এখানে দাহাই লক্ষ্য করে ওর গলার মধ্যে ওই দাগটা এখনো ফিরে আসেনি, যে দাগটা ছিল। হয়তো এটা ফ্যামিলিগতভাবে সব রকম ভাবে সকলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তখন গিজোকে জিজ্ঞেস করলে দাহাই কিছু বলে না। তারপর আমরা ইনাকে দেখি, ইনা এখানে কান্নাকাটি করছে। ইনাও যে সত্যিটা জানতে পেরে গেছে সেটা ওর বাড়ির লোক বিশ্বাস করতে পারে না। যখন গিজো আর দাহাই বাড়ি ফিরে আসে, তখন ওর মা হিউম বলে যে ইনা সবটা জেনে গেছে। এটা শোনার পর গিজো নিজের মেয়ে ইনার কাছে এসে বলে তুমি কেন এরকম ভাবে কান্নাকাটি করছো? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আমার দিকে তাকাও। ইনা তখন বলে আমার আর কারোর চোখের দিকে তাকাতে একদমই ভালো লাগছে না। সৈনী মিসিউম বলতে থাকে। দাহাই তখন বলে আমি যথাসম্ভব চেষ্টা করব। মিসিউম বলে যেটা ভাগ্যে আছে সেটা ফিউচারে কখনোই আটকানো সম্ভব নয়। দাহাই তাও কথা দেয়। তারপর যখন এখানে ডংহি ওর ভাইকে বলে যে তোর ওর মেয়েটার প্রতি ভালোবাসা আছে, তাও তোর ভয় লাগছে না এরকমটা করতে? গিজো বলে যে না, কাউকে ভালোবাসলে এরকমটা কখনোই হয় না। তখন এখানে ডংহি পুরনো কথা বলতে থাকে যে তুই জানিস মায়ের জন্য আমার খুব খারাপ লাগতো। ফ্যাশন শোতে একটা মেয়ে একবার পা মুচকে পড়ে গেছিল, তুই জানিস মেয়েটা কেন ওরকমটা হয়েছিল? এর পেছনে আমি ছিলাম, কারণ আমি জেলাসি ফিল থেকে এমনটা করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি যখন এখানে ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে পারবো না, তাহলে এরকমটাই হোক। আমার মা যদি আমাকে এরকম জোর করে বিয়ে করার জন্য প্রেশার ক্রিয়েট না করতো, তাহলে আমার জীবনটাই অন্যরকম হতো। আমার জীবনটার সবকিছু অন্যরকম হতো। আমি আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছতাম। তুইও সেটাই চেষ্টা কর। তারপরে এখানে মিসিউমকে আবারও দেখানো হয় যে এখানে দাহাইয়ের সাথে গল্প করছে। দাহাই বলছে যে কোনোভাবে ফিউচারে গিয়ে বদলানো সম্ভব নয়। তখন এটা নিয়ে আলোচনা চলতে থাকে। ইনার কাছে এসেও দাহাই বোঝানোর চেষ্টা করে যে তুমি জন্মানোর জন্য কিছু হয়নি, কিন্তু ইনা এসবের জন্য নিজেকে দায়ী করতে থাকে। বলে যে আমি কারোর দিকে তাকাবো না, কারণ আমার জন্মের দিনই আমার মা মারা গেছে। জন্মদিনের দিন মাকে হারিয়ে বাবাকেও হারাতে পারবো না। তারপরে সিনে আমরা জিহানকে দেখি। ডক্টর জিহান এখানে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট নিয়েছে, যেটা দেখার পর এখানে ডংহি বলে এসব করার কি দরকার ছিল? জিহান তখন বলে কেন, তুমিই তো বলেছিলে তুমি তোমার ফ্যামিলির থেকে দূরে থাকতে চাও। তখন ডংহি বলে হ্যাঁ তাই নাকি, এরকমটা বলেছিলাম বোধ হয়, আমার কই মনে পড়ছে না। ডক্টর জিহানোকে আরো বলে তোমার পছন্দের খাবার এনেছি, কিন্তু এটা ডংহি ছিল না, এটা অন্য কেউ ছিল। তখন দেখি যে ও অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে, সেই ছবিগুলো কেউ একটা ক্যাপচার করে ওকে ফোনে পাঠিয়ে ব্ল্যাকমেল করছে। ঠিক তখনই ওর সামনে একটা গাড়ির ঝলকানি আলো দেখতে পায়। সে গাড়ি থেকে দাহাই বেরিয়ে এসে ওকে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমি তোমার সিক্রেট জানি। তুমিও ডংহিকে প্রেশার ক্রিয়েট করছো বিয়ে করার জন্য, বিয়েটা ভেঙে দাও না, তাহলে আমি এই ছবিগুলো কাউকে দেখাবো না। কিন্তু ডক্টর জিহান বিয়েটা ভাঙতে রাজি হয় না, বলে তুমি কত টাকা চাও? 20 মিলিয়ন?
তখন দাহাই বলে, না 20 মিলিয়নে কি হবে, 200 মিলিয়ন চাই, তুমি কি দিতে পারবে? এটা শোনার পর জিহান বলে, আমার কাছে অত টাকা নেই। জিহান তখন ওর ফোনটা ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই ওখানে হিউংতাই চলে আসে। ওর আঙ্কেল হিউংতাই ওকে থ্রেট করে। আঙ্কেল হিউংতাইয়ের কাছে স্বীকার করে নেয় যে আমার কাছে অত টাকা নেই, আমি কি করে দেব। তখন এখানে বলে দাহাই যে কোনো উপায় নেই, তোমাকে এটা করতেই হবে। তারপর ওর আঙ্কেলকে এখানে চকলেট মিল্ক দিতে দিতে বলে যে তুমি যা করছো ভেবে করছো তো। ওর আঙ্কেল ওই কথাটা বলে যে তোকে আমরা যেতে দিতে চাইছিলাম না, অ্যাকচুয়ালি হংই তো যেতে দিতে চাইছিল না, কিন্তু ডিসিশনটা করতেই হতো। আর তুই যা করছিস ভেবেছিস তো? দাহাই বলে, 13 বছর আগেই তো মরে যেতাম, আমাকে নিয়ে এবার চিন্তা করা তোমরা ছাড়ো, বলে ওখান থেকে চলে যায়। আর এই সেম কথাগুলোই হিউংতাই ওর মা হংয়ের কাছে গিয়ে বলে দেয়, কারণ ওই এগুলো বলতে বলেছিল। এদিকে ইনা কারোর সাথে দেখা করা কথা বলা বন্ধ করে দিয়েছে। গিজো বারবার করে মেয়ে ইনার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করে। তার পরের সিনে ডংহির রুমে গিজো আসে। ও দেখে ডংহি এখানে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে। ডংহিকে তখন বলে যে তোর ছেলেবেলার কথা মনে আছে? তুই মোটেই খুব একটা রোগা প্যাকাটে ছিলিস না, তখন তোকে বেশি কিউট লাগতো। ডংহি বলে, তোর মনে আছে আমি অতীতে তোকে হসপিটালে খাবার দিতে গিয়ে, তুই যখন হসপিটালে ভর্তি ছিলিস, তোকে খাবার খাওয়া শেখাচ্ছিলাম যে কিভাবে খাবার খেতে হয়। তখন তুই আমার খাবার খাওয়া দেখে তোরও খাবারে লোভ লাগে, তখন তুই খেতে থাকিস। আমি কত টেস্টি ভাবে খাচ্ছিলাম বলতো। ইজো বলে, হ্যাঁ তোর তো মুখবানের শো করা উচিত, তুই সেসব না করে কেন এসব করছিস? আর ফ্ল্যাশব্যাকে সেটাই দেখানো হয় যে ও নিজের ভাইকে খাবার খাওয়ানোর জন্য এখানে এটাই করেছিল, এই বুদ্ধি এঁটেছিল। অতীতে গিয়ে ওই সুন্দর স্মৃতিটা গিজো আরো একবার ঝালিয়ে নেয় আর দেখে তারপর অনেক ইমোশনাল হয়ে যায়। ডংহি বলে, আমার অনেক কিছুই মনে আছে, তোরও মনে আছে দেখে আমারও ভালো লাগছে। গিজো এখানে ডংহিকে আরো বলে, আমার মনে হয় তুই অতীতে আজকের থেকে অনেক বেশি খুশি ছিলিস। তখন এখানে ডংহি বলে যে হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার জন্যই আমাকে সব থেকে বেশি জীবনে দুঃখ পেতে হয়েছে, সেই আমার জীবনে দুঃখের কারণ হয়েছে। তারপর আমরা জিহানকে দেখি দিয়ে দাহাইয়ের কাছে 200 মিলিয়ন টাকা নিয়ে চলে আসে। এই টাকাটা দিয়ে বলে ছবিগুলো প্লিজ কাউকে সেন্ড করো না। তারপর ও টাকাগুলো হাতে নিয়ে নেয়। আর ওখানে আমরা কাংকে এন্ট্রি দেখি। কাং এখানে হেল্প করে। তারপর ডক্টর জিহানকে ওর গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে দেখা যায়। ওর গার্লফ্রেন্ডকে প্রমিস করে বলে যে কাল আমি বিয়ে করছি, ঠিকই থাকবো তোমার সাথে। এদিকে কাং টানতে টানতে ডংহিকে ওই হোটেলেই নিয়ে আসে যেখানে জিহান ছিল। অ্যাকচুয়ালি ওদের নতুন অ্যাপার্টমেন্টেই ওরা দুজনে নাইট স্পেন্ড করছিল। আর যখনই ওরা দুজনে ইন্টিমেট হতে যাবে ঠিক সেই মুহূর্তে ডংহি রুমে চলে আসে। আর ডংহি একা নয়, কাংও চলে আসে। কাংকে দেখে জিহান একটু অবাক হয়ে যায়। ওয়াইনের দুটো গ্লাস দেখে এখানে সবকিছু লুকাবার চেষ্টা করে, কিন্তু কাংয়ের চোখকে ফাঁকি দিতে পারে না। কাং বলে, ঘর থেকে কেন কোনো একটা মহিলার গন্ধ পাচ্ছি। আর জানলার পর্দা সরিয়ে ওই মহিলাটিকে উদ্ধারও করে। কথা বলার না বলার জন্য মহিলাটি ওখান থেকে চলে যায়। তারপর ডংহির সামনে ওর আসল রূপটা চলে আসে। তাও ডংহিকে বিয়েটা করতেই বলে। তখন ডংহি বলে, তুমি কি শুধু টাকার জন্যই আমার সাথে বিয়েটা করতে চাইছো? তাহলে এটা করার দরকার নেই, আর আমার টাকাগুলো ফেরত দিয়ে দেবে, তোমাকে আমি আমার ক্লিনিকেও আর দিতে চাই না। এরপর ওকে জোর করে জিহান অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডংহি বলে, আমাকে কেউ একজন বলেছে যে আমি আগে অনেক সুন্দর দেখতে ছিলাম, আগে অনেক ভালো ছিলাম। জিহান এটা শুনে বলে, কে বলেছে? ঠিক সেই মুহূর্তে দাহাই চলে আসে। দাহাই বলে, ডংহি তুমি চিন্তা করো না, তোমার ক্লিনিকের টাকা আমি উদ্ধার করে নিয়েছি। এবার ডক্টর জিহান বলে, ও আচ্ছা, তাহলে তোমরা 3 জন মিলে একসাথে ছিলে। এবার ব্যাগ নিয়ে ক্যাচ লুপালুপি খেলা হয়। জিহান বলে, তোমরা সকলে মিলে আমার সাথে স্ক্যাম করেছো, এটা ঠিক নয়। আর টাকার ব্যাগ নিয়ে জিহানকে নাজেহাল করা হয়। কিন্তু কাং যখন টাকার ব্যাগ নিয়ে পালাতে যায় ঠিক সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে, আরও কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। অত উঁচু বিল্ডিং থেকে পড়ে যেতে গিয়ে ওর ভয় লাগে। বাঁচাতে পারলে একমাত্র ডংহিই পারবে। ডংহি কোনো কিছু না ভেবে জানলা থেকে ঝাঁপ দেয় কাংকে বাঁচাবার জন্য। আর অবশেষে ও উড়তে সমর্থ হয়ে যায়। কাং তো এটা দেখে অবাক হয়ে যায়। কাং বলে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে বাঁচিয়েছো বলে। তারপর 2 বন্ধু মিলে খুব সুন্দরভাবে শহরের মাঝখান থেকে উড়তে থাকে। এদিকে ডক্টর জিহানও ওদের এই দৃশ্যটা দেখতে থাকে, মোবাইলে ক্যামেরাবন্দি করার চেষ্টা করে। তারপরে সিনে এখানে ডংহি কাংকে বাঁচিয়ে 3 জনেই ফিরে আসে। আর এই 3 জনের মধ্যেই আমরা দেখি একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে, কাং, দাহাই আর ডংহি। তারপরে সিনে ওর মায়ের কাছে ফিরে আসে। মিস হিউমকে এখানে দাহাই বলে যে আপনি আরো বেশি বেশি করে স্বপ্ন দেখুন, আপনার স্বপ্নের জন্যই আমরা এখানে ডংহিকে রক্ষা করতে পেরেছিলাম। আপনি স্বপ্নে দেখেছিলেন বলেই ডংহি আজকে বেঁচে ফিরেছে, আর সঙ্গে আমার বোন কাংও।
তারপরে মিস হিউমকে ওর হাজবেন্ডও বলে যে হ্যাঁ তুমি স্বপ্ন দেখো, আমি তো তোমার পাশে রয়েছি। তারপরে এখানে যখন ওর মিস হিউমকে নাম ধরে ডাকার জন্য বকাবকি করে, তখন বলে তুমি আমাকে মা বলেই ডেকো। ইনারও এই দৃশ্যগুলো খুব ভালো লাগে। তারপর ইনাকে জোর করেই এক প্রকারে গিজো বলে চলো আমি তোমাকে জুতে নিয়ে যাই, তোমার তো এটাই ইচ্ছা। কিন্তু সেদিন জুয়ের দরজাও বন্ধ হয়ে যায়। ইনা বলে আর মনে হয় কোনোদিন আসা হবে না। কিন্তু গিজো মন খারাপ করতে না বলে তাড়াতাড়ি করে বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে ওরা দুজনে ছুটতে ছুটতে এখানে জুতে ঘুরতে যায়। আর এই দৃশ্যটা গিজো আর ইনা দুজনেই উপভোগ করতে থাকে। ওরা দুজনে বাপ মেয়েতেই প্রথমবারের মতন জুতে আনন্দ করে যায়। তারপর ওর পছন্দের কটন ক্যান্ডি কিনে আনে, যেটা ওকে গিজো আগে থেকে প্রমিস করেছিল। ইনা এই কটন ক্যান্ডি পাওয়ার পর মনে করে যে আমার জীবনের সব স্বপ্ন পূরণ হলো। গিজো এভাবেই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে একসাথে জড়ো করতে থাকে, কারণ কে জানে কাল কি হতে পারে। তাই বলে যে আমাদের ফ্যামিলি এভাবেই সম্পূর্ণ হলো, তুই চিন্তা করিস না। ইনা যখন কাঁদতে থাকে ইনাকে বলে তুই আমার চোখের দিকে তাকা, আমার জীবনের শান্তি আমি এখানেই ফিরে পেয়েছি, অতীতের সমস্ত কষ্ট দুঃখ আমি ভুলিয়ে দিয়েছি। ইনা তখন ওর চোখের দিকে তাকাতে চায় না আর অনেক কান্না করতে থাকে। ইনা তখন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমাদের পরিবার এখন অনেক সুখের, আর যে পরিবারের মধ্যে সুন্দরভাবে দাহাই রয়েছে। তুমি সত্যি দাহাইকে বাঁচাতে যাবে, তবে নিজেও সাবধানে ফিরে এসো। তারপর আমরা দাহাইকে দেখি। দাহাই এখানে দেখে যে ওর আঙ্কেল সর্বক্ষণ ওকে পাহারা দিচ্ছে, অ্যাকচুয়ালি ছায়ার মতন আঁকড়ে রেখেছে। হংয়ের কাছে এখানে ইয়ুংতাই ফিরে আসে। হংয়ের সাথে এদিকে এখানে দাহাই দেখা করতে আসে। ইয়ুংতাই আগে ভাগে বলেনি হংকে। হং বলে আমার গেস্ট আছে, আমাকে কাজে যেতে হবে। আর এই গেস্ট আর কেউ নয়, মিস হিউম। মিস হিউম ওর সঙ্গে বসে থাকে। তারপর দাহাইও বসে। এখানে মিস হিউম বলে আপনার সাথে একটা জরুরি দরকার ছিল। তখন হং বলে ডেকেছি তো আমি, তাহলে দরকারটা আমিই বলি। এরপর লটারির টিকিটটা ফিরিয়ে দেয় আর বলে এটা আমি দাহাইয়ের বিয়েতে গিফট করছি, আমি বলেইছিলাম যে ওদের দুজনের বিয়ে হলে কোনো ভালো কিছু গিফট করব। এটা দেখার পর সকলেই অবাক হয়ে যায়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডক্টর জিহান যখন টাকার খোঁজ করছিল, তখন হিউংতাই টোপ ফেলে ওকে সেই সুদখোরগুলোর কাছে নিয়ে যায়, যেখান থেকে ওকে কড়া সুদে টাকা ধার নেওয়া করায় আর সাথেও টিপছইও নিয়ে নেয়। তো এই পুরো ঘটনাটা কাং পরিচালনা করেছিল। কাংই প্ল্যান বলেছিল দাহাইকে যে এগুলো করার জন্য। কাং বলেছিল আমি চাই না ডংহির মতন মেয়ে কখনোই এরকম একটা খারাপ মানুষের সাথে বিয়ে হোক। এই সমস্তটা হংকেও বলে। আর দাহাই বলে যে তোমাকে দেখে আজকে অন্যরকম লাগছে। তখন হং ওকে জড়িয়ে ধরে। দাহাইয়ের চোখে না চাইতেও জল চলে আসে, কারণ মিস হিউম বলেছিল যে তুমি তোমার ছেলেবেলার মেয়ের বদলে বড়বেলার মেয়েকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে গেছো। তখন এই কথাটাই হং বলে যে মিস হিউম যেটা দেখে সেটা মিথ্যে নয়, তুই আমার কাছে থাকতেও আমার হারিয়ে যাওয়া মেয়েকে নিয়ে আমি কষ্ট পেয়েছি। এই কথাগুলো শুনতে শুনতে দাহাইয়ের চোখে জল চলে আসে। হংকেও বলে যে সত্যি তোমাকে আজকে দেখে অন্যরকম মানুষ লাগছে। হং বলে যে হ্যাঁ আমি অনেক বদলে গেছি। তারপরে দেখি সকলেই অনেক খুশি। এখানে দেখি বুক ফ্যামিলিতে প্রত্যেকে খুশি, একসাথে সকলে মিলে ডিনার করতে বসেছে, কারণ গিজোর বাবারই হাতের একটা রান্না বানিয়ে এনেছে, যার রেসিপিটা ওর বাবা নিজেও ভুলে গেছে। আর এই রেসিপিটা বানানো বাড়িতে নিষেধ, কারণ ডংহি এটা রান্না হলে অনেক বেশি বেশি খেয়ে ফেলে, তাই জন্য এটা বানানো নিষেধ। গিজো বলে আমি অতীতে গিয়ে আমার বাবারই রেসিপিটা চুরি করে বানিয়ে এনেছি। তার পরের সিনে আমরা ইনা স্কুলে দেখতে পাই ইনা এখানে বন্ধুদের সাথে নাচ করতে গিয়ে নাচ না পারায় একা ঘরে নাচ প্র্যাকটিস করে। তখনই ওর বয়ফ্রেন্ড জুনো এসে ওকে স্টেপগুলো ভালো করে দেখিয়ে দেয় আর বলে চলো আমরা দুজনে একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করি। তখন ইনা বলে আমিও দেখাতে চাই সকলকে যে আমার কেউ নেই, এটা মিথ্যে, আর আমি সকলের মাঝখানে এখানে ছাওয়ার মতন আর থাকতে চাই না। তারপরে গিজো আর দাহাইকে দেখি, যারা দুজনে একসাথে ড্রিঙ্ক করতে করতে অনেক মজা করে। আর এখানে দাহাই ভবিষ্যতের গিজোর দিকেও ড্রিঙ্কটা হাত দেখায়। তারপরে মিস হিউম আবারও দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে কাঁদতে লাগে, বলে এবারও আমি আগুন দেখলাম, আগুন চারিদিকে ছড়িয়ে গেছে। ওনার হাজব্যান্ড সনগু বলে তুমি যাই স্বপ্ন দেখো তোমার পাশে আমি আছি, তুমি খেয়াল রাখো। এদিকে দাহাই বারবার করে খেয়াল করতে থাকে গিজোর গলার ওই দাগটা আবারও ফিরে এসেছে কিনা। তখন ওর গলাটা দেখে দেখে যে দাগটা এখনো ফিরে আসেনি। তারপর একে অপরকে জড়িয়ে ধরে আবারও কাডল করতে থাকে, কারণ গিজোকে এই সত্যিটাও এখনো বলেনি। তারপর মিস হিউমকে দেখি। মিস হিউমের এখানে মন খারাপ, কারণ তারপর ওর সনগু ওর মন ভালো করার জন্য বল চলো আমরা আগেকার মতন আবারও ডান্স করি। মিস হিউম প্রথমে রাজি হয় না, তারপর নিজের হাজবেন্ডের হাত ধরে আবারও ডান্স করতে থাকে, কারণ সনগু এখানে ডান্স করতে অনেক ভালোবাসতো।
তারপর এটা দেখে গিজোর আগের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ও ডংহি অনেক সুখী ছিল, আর ওর মা বাবা এভাবেই একসাথে পিকনিক করতে গিয়ে ডান্স করতো। যেন ওর মনে হচ্ছে ওর জীবনের সমস্ত আনন্দ ধীরে ধীরে সব ফিরে এসেছে। ঠিক তখনই একটা বাচ্চা মেয়েকে ছুটে যেতে দেখে। সেটা আর কেউ নয়, ডংহি। তখন ওর পেছন করলে দেখতে পায় যে বাকিরা সাইকেল চালাতে পারলেও ডংহি সাইকেল চালাতে পারতো না। এটা দেখার পর ও অদ্ভুতভাবে ডংহিকে ছাওয়ার মতন করে ডংহিকে হেল্প করে সাইকেল চালাতে, আর ডংহিও সাইকেল চালাতে সমর্থ হয়। যেটা দেখে ওর বন্ধুরা সকলে এখানে অদ্ভুতভাবে অবাক হয়ে যায় যে মেয়েটা সাইকেল চালাচ্ছে কি করে, কিন্তু পেছন থেকে যে গিজো ওকে হেল্প করে দিচ্ছে সেটা কেউ জানে না। তারপর দাহাইকে দেখি, দাহাই ওকে খেতে ডাকে। ঠিক তখনই এখানে গিজো খেয়াল করে ওর গলার দাগটা আবারও বোধহয় ফিরে এসেছে। এই গলার দাগটা ফিরে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে যেটা জীবনের সাথে হবার হবেই। কিন্তু ফ্যামিলির প্রত্যেককে দেখে একসাথে ডিনার করছে আর সকলেই আজকে অনেক অনেক খুশি। তাই নিজের দুঃখকে পাশে সরিয়ে রেখে ও সকলের সাথে এখানে জয়েন করে। আর এখানেই এই পর্ব শেষ হয়।